হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আজকের এই নতুন ব্লগে আমি তোমাদের নিয়ে চলে এসেছি হুগলি নদীর তীরে অবস্থিত প্রসিদ্ধ দক্ষিণেশ্বর কালী মন্দিরে, যেটি শুধুমাত্র কলকাতা নয়, সমগ্র পূর্ব ভারত জুড়ে জনপ্রিয় উপাসনালয়গুলির মধ্যে অন্যতম। ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ মন্দির চত্বর, জানাবো এই মন্দির তৈরির ইতিহাস, এখানে তোমরা কিভাবে আসবে, পুজো দেওয়ার সময় কখন এবং ভোগই বা কীভাবে পাবে, তার সম্পূর্ণ বিবরণ পাবে তোমরা আজকে এই ব্লগে। সুতরাং বুঝতেই পারছো ব্লগটা হতে চলেছে ভীষণ সুন্দর এবং ভীষণ ইনফরমেটিভ, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। শুরুতেই তোমাদের জানাই তোমরা কিভাবে আসবে দক্ষিণেশ্বর কালী মন্দির। বাই রোড গেলে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা যেভাবে যাচ্ছি এইভাবেই তোমাদের যেতে হবে। এছাড়া ট্রেন, মেট্রো, অনেক রকম সুবিধা আছে মন্দিরে এসে পৌঁছানোর। মেট্রোতে করে আসলে তোমাদেরকে নামতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে মন্দিরের সামনে। এছাড়া যদি তোমরা ট্রেনে করে আসো সেক্ষেত্রে তোমাদের আসতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে, সেখান থেকে নেমে তোমরা পেয়ে যাচ্ছ রানী রাসমণি স্কাইওয়াক, সেটা ধরে আসলে একদম সরাসরি তোমরা মন্দিরের গেটের সামনে গিয়ে পৌঁছাবে। দেখতেই পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি একদম পুরো মন্দিরের সামনে, আর এই হলো রাইট সাইডে স্কাইওয়াক। তোমরা ট্রেনে করে আসলে কিন্তু এই স্কাইওয়াকের ভেতর দিয়েই তোমাদেরকে হেঁটে আসতে হবে এবং যেখানে নামবে দেখতে পাবে সেখানেই রয়েছে মন্দিরের গেট। তো চলো স্কাইওয়াকের নিচ দিয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর মন্দিরে ঢোকার আগেই রয়েছে এখানে পার্কিং এরিয়া, তো আমরা এখন গাড়িটা পার্ক করব। এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারো। এছাড়া মন্দিরের ভেতরেও আরেকটি পার্কিং লট আছে, সেখানেও কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা আছে। তো চলে আসলাম আমরা এখানে। পার ঘন্টায় 35 টাকা করে এরা চার্জ করছে ফর 4 হুইলার, আর 2 হুইলারের চার্জটা একটু কম। তো চলো আমরা এখানে গাড়ি রেখে দিই এবং তারপর এখান থেকে মাত্র 5 মিনিটস হেঁটে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব মন্দিরের সামনে। দেখো পৌঁছে গেছি আমরা মন্দিরের সামনে, আর এই হলো মন্দিরের প্রবেশের সিংহদ্বার। এটা দিয়েই আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাব। চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছে মন্দির চত্বর, আর ঢুকতেই চোখে পড়বে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিশাল বড় একটি ছবি। তার ঠিক উল্টো দিকেই রয়েছে মন্দিরের ভেতরের পার্কিং লট। এখানেও কিন্তু প্রচুর 2 হুইলার এবং 4 হুইলার রাখার জায়গা রয়েছে। সামনের দিকে এগিয়ে আমরা এখন চলে এসেছি একদম ডালা আর্কেডের সামনে। এখানে প্রচুর দোকান আছে যেখানে সমস্ত রকমের পুজো সামগ্রী পাওয়া যায়। দেখতেই পাচ্ছ দুপাশে লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে পুজোর ডালি নেওয়ার। তোমরা এখান থেকে পুজোর ডালি নিলে এই দোকানেই জুতো, ব্যাগ, ফোন সবটা জমা রেখে যেতে পারো, তার জন্য আলাদা করে কোনো কিছু পে করতে হবে না। আর প্রত্যেকটি দোকানকেই নাম্বারিং করে দেওয়া রয়েছে, তার ফলে তোমরা যখন পরে জুতো, ব্যাগ, মোবাইল নিতে আসবে নাম্বার দেখেই তোমরা সেই দোকান থেকে নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমরাও চলে আসলাম এইরকমই একটি দোকানে, স্টল নাম্বার 40। এখানে দেখতে পাচ্ছি প্রচুর রকমের রেঞ্জের ডালি সাজানো রয়েছে, চলো একবার শুনে নিই। কত থেকে শুরু ডালা? 50। আর কত শাড়ি দেওয়াগুলো কত? 500 আছে একটা, 1000 আছে একটা। হাতের শাড়ি আর এটা প্রিন্টেড শাড়ি। প্রিন্টেড শাড়ি 20 পিস, আলতা, সিঁদুর, চেলি সব দেওয়া আছে 500। আচ্ছা এটা তাঁতের শাড়ি দেওয়া রয়েছে, এটা 40 পিস সন্দেশ, আলতা, সিঁদুর, মায়ের শাড়ি, চেলি, শাখা, পাঞ্জাবি সব আছে। এটা 1000 আছে, শাড়ি ছাড়া 300। শুনলে তোমরা, এখানে পুজোর ডালি স্টার্ট হচ্ছে 50 টাকা থেকে, তারপরে বিভিন্ন রকমের দামের ডালি সাজানো রয়েছে। তোমরা তোমাদের প্রয়োজন মতন এবং সামর্থ্য অনুযায়ী নিতে পারো। আমরাও এরকম একটি ডালি নিয়ে নিলাম। তবে এখন মন্দির চত্বরে কোনো রকমের দাহ্য বস্তু জ্বালানোর নিয়ম নেই বলে ধূপকাঠি আর মোমবাতিটা কিন্তু পুজোর ডালির মধ্যে দেওয়া হয় না। এখানে আরেকটি জিনিস বলে রাখি, স্কাইওয়াক দিয়ে হেঁটে আসার সময় ওখানেও প্রচুর দোকান পাবে পুজোর সামগ্রী কেনার জন্য, এবং সেক্ষেত্রে 20 টাকা থেকে ডালি তোমরা পেয়ে যাবে। দাম যদিও অনেকটাই কম হবে, কিন্তু জুতো, ব্যাগ, মোবাইল এগুলো রেখে আসার সুবিধাটা তোমরা ওখানে পাবে না।
এই দক্ষিণেশ্বরের মন্দিরে সারা বছরই ভক্তদের ভিড় লেগেই থাকে, তবে বিশেষ বিশেষ দিনে অমাবস্যা তিথিতে শনি মঙ্গলবারে ভিড় হয় অনেক বেশি। আজও ঠিক তেমনই একটি শনিবার এবং তার ওপরে আজ হলো পৌষ মাসের শেষ শনিবার, সেই কারণে দেখতেই পাচ্ছ আজ কিন্তু প্রচুর ভিড় আছে মন্দিরে। গোটা মন্দির চত্বর জুড়ে সুন্দর মায়ের গান বাজছে, কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকায় আমি তোমাদের সেটি শোনাতে পারলাম না। এবার তোমাদের জানাবো মন্দিরে পুজো দেওয়ার সময়। সকাল 6টা থেকে মন্দিরে পুজো দেওয়া শুরু হয়, চলে দুপুর 12:30 পর্যন্ত। তারপর কিছুটা সময় বন্ধ থাকে মন্দির এবং পুনরায় দুপুর 3টে থেকে মন্দির খোলা হয়, রাত 8:30 পর্যন্ত পুজো দেওয়ার পর্ব চলে। আমরা এবার যাব পুজো দিতে মায়ের সামনে, আর ভেতরে ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ না থাকার জন্য ভেতরের ভিডিও কিছুই তোমাদের সাথে শেয়ার করা হবে না। তো পুজো দিয়ে এসে আবার বাকি কথা হচ্ছে। এবার তোমাদের জানাবো মায়ের ভোগ পাওয়ার নিয়ম। এখান থেকে ভোগ নিতে হলে তোমাদের সকাল সকাল এসেই আগে কুপন কাটতে হবে। কুপন দেওয়া হয় সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, আর এই কুপন মূল্য 100 টাকা পার হেড। দুপুর 12:30টায় মন্দির বন্ধ হওয়ার পর প্রথমে আগে মায়ের কাছে ভোগ নিবেদন হবে। মায়ের ভোগ নিবেদনের পর জনসাধারণের জন্য ভোগ বিতরণ শুরু হবে। আর এই ভোগ বাড়িতে নিয়ে যেতে চাইলে তোমাদেরকে নিজেদেরকেই বাড়ি থেকে কন্টেনার ক্যারি করতে হবে। এবার তোমাদের জানাবো এই মন্দির তৈরির ইতিহাস। 1947 সালে রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পুজো দানের জন্য কাশী যাত্রার আয়োজন করেন। যাত্রার ঠিক আগের দিন রাতে মা কালী দেবীকে স্বপ্নে দেখা দেন এবং বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরেই একটি মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো দে, আমি সেখানেই পুজো গ্রহণ করব। এই স্বপ্নের পরেই রানী মন্দির নির্মাণের কাজ শুরু করেন। 1947 সালে নির্মাণ কার্য শুরু হয় এবং সমাপ্ত হয় 1955 সালে। সেই থেকে 1955 সাল থেকেই এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এখানে মা কালী মা ভবতারিণী রূপে পূজিতা হন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার ঠাকুর রানীকে প্রভূত সাহায্য করেছিলেন এবং তিনিই ছিলেন মন্দিরের প্রথম পুরোহিত। পরবর্তীকালে 1857-58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করেন এবং এই মন্দিরকেই তিনি তার সাধন ক্ষেত্র হিসাবে বেছে নেন। আমরা এখন সামনের এই সোজা রাস্তাটা ধরে যাব এবং ওখানে গিয়ে গঙ্গা দর্শন করব। আর শুরুতেই তোমাদের বলেছিলাম আজ পৌষ মাসের শেষ শনিবার বলে প্রচুর ভক্তের ভিড় হয়েছে, তাই দেখতেই পাচ্ছ এখান থেকে পুজো দেওয়ার লাইন যাচ্ছে সামনের দিকে। একটু পরেই এই লাইনটা বন্ধ করে দেওয়া হবে এবং গঙ্গা দর্শনের জন্য লাইনটা ওপেন করে দেওয়া হবে। এই হলো আমাদের গঙ্গা নদী, তার ওপর দিয়ে দেখতে পাচ্ছ ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ, আর তার ঠিক গা ঘেঁষেই রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। মূল মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে একাধিক দেবদেবীর মন্দিরও কিন্তু রয়েছে, যার মধ্যে রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি 8 শিব মন্দির। মন্দিরের উত্তর দিকে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, যেটি শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামেও পরিচিত, আর দক্ষিণ দিকে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। এছাড়া মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংসদেব ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়, এবং রানী রাসমণি দেবীর একটি মন্দিরও আলাদা করে স্থাপন করা রয়েছে। গঙ্গা দর্শন তোমাদের করিয়ে দিলাম, তার সাথে গোটা মন্দির চত্বরটিও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদের নিয়ে যাব মন্দিরের পিছনেই রয়েছে খুব সুন্দর একটি মার্কেট এরিয়া, সেখানে চলো একবার দেখে নিই ওখানে কি কি পাওয়া যাচ্ছে এবং তার দামই বা কেমন। দেখো, ডালা আর্কেড থেকে বেরিয়েই রয়েছে এখানকার মার্কেট এরিয়া, আর এই কালারফুল ছাতাগুলোকে দেখে আমার ঠিক পুরীর বিচ মার্কেটের কথা মনে পড়ছে। দেখতেই
পাচ্ছ প্রচুর দোকান রয়েছে এখানে, যেখানে তোমরা নিত্য প্রয়োজনীয় পুজোর জিনিসগুলো সবই পাবে, যার মধ্যে শিবলিঙ্গ রয়েছে, বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি রয়েছে, চন্দন কাঠ রয়েছে, এছাড়া বাড়িতে কারোর জন্য গিফট দেওয়ার থাকলে সেই জিনিসও এখানে পেয়ে যাবে। দাম মোটামুটি রিজনেবল, তবে অবশ্যই বলবো এখানে যখনই জিনিস কিনতে আসবে একটু বার্গেনিং করো, তাহলে অনেকটাই সস্তায় পেয়ে যাবে। বেশ কিছু খাবারের দোকানও এখানে দেখতে পাচ্ছি, যার মধ্যে পাঁপড়, পপকর্ন, ঝালমুড়ি, ফলের দোকান, এরকম টুকটাক খাবারের প্রচুর আইটেম তোমরা পেয়ে যাবে। পুজো দেওয়ার পর খিদে পেয়ে গেলে অবশ্যই এখান থেকে ট্রাই করতে পারো। মার্কেট থেকে ঘুরে এবার আমরা চলে আসলাম মন্দিরের সামনের দিকে, আর দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে ভোজনালয় বা ফুড প্লাজা। আগে মন্দির চত্বরের সামনে যে সমস্ত কচুরি, মিষ্টি এবং খাবারের দোকানগুলো ছিল, সেগুলোকে সব এক জায়গায় করে তৈরি করে দেওয়া হয়েছে এই ফুড প্লাজা। পরপর লাইন দিয়ে এখানে বেশ কতগুলি দোকান রয়েছে দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটি দোকান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ব্রেকফাস্টের কচুরি, আলুর দম, মিষ্টি থেকে শুরু করে লাঞ্চের মেনুও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই প্রত্যেকটি আইটেমই এখানে একদম পিওর ভেজ, অর্থাৎ সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই পাবে। বেলা যতই বাড়ছে আস্তে আস্তে ভিড়ও কিন্তু বেড়েই চলেছে। মাকে আরও একবার প্রণাম করে নিলাম এবং এরপরে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাব। সিংহদুয়ার পেরিয়ে আমরা চলে এলাম বাইরের দিকে, আর দেখিয়ে দিচ্ছি মন্দির থেকে বেরিয়েই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দক্ষিণেশ্বরের রানী রাসমণির স্কাইওয়াক। অর্থাৎ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এই স্কাইওয়াক ধরেই কিন্তু হেঁটে গেলে সোজা তোমরা পৌঁছে যাবে দক্ষিণেশ্বর স্টেশন। সুতরাং বুঝতেই পারছো মন্দিরে আসা এবং মন্দির থেকে বেরিয়ে স্টেশনে যাওয়া সম্পূর্ণটাই কিন্তু ভীষণ ইজি এবং কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। পার্কিং এরিয়াতে চলে এসেছি, আর সাথে সাথে পৌঁছে গেছি ব্লগের একদম শেষ প্রান্তে। আমার তো দারুণ লাগলো এখানে এসে মায়ের সামনে পুজো দিয়ে। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে। ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থেকো। টাটা।